হ্যালো বন্ধুরা, আশা করি অনেক অনেক ভালো আছো। যদি আমার কথা জিজ্ঞেস করো আমি কেমন আছি, তাহলে এক কথাই বলবো, দুঃখের হাসি মুখে নিয়ে কোনো মতে জীবন পার করছি। আমার মতো 23-24 বছরের একটা মেয়ে আজ 5টা বছর নিজের স্বামী ছাড়া, এমনকি নিজের পরিবারের বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে একা জীবনযাপন করছি। আর এই একলা জীবন যে কত কষ্টের, আমার মতো পরিবেশ পরিস্থিতির মধ্যে না থাকলে এই অনুভূতি কাউকে বলে বোঝাতে পারবো না। বন্ধুরা, বিয়ের আগে একটা ছেলে হোক আর একটা মেয়ে হোক, একা একা লং একটা সময় পার করতে পারে, কিন্তু একবার বিয়ের পর কোনো ছেলে বা মেয়ে একা একা বেশি দিন থাকতে পারে না। যদি কোনো মেয়ে বলে হ্যাঁ আমি একাই থাকতে পারবো, তাহলে সে একদম মিথ্যে কথা বলবে। গোপনে খোঁজ নিলে দেখা যাবে সে চুপি চুপি অন্য গোড়ার ঘাস খাচ্ছে। বন্ধুরা, তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে যাই। আমার নাম রূপা। বর্তমান আমার বয়স 24 বছর। আজ থেকে প্রায় 6 বছর আগে আমার মা নিজে পছন্দ করে তার দূর সম্পর্কের এক আত্মীয়ের ছেলে রাহুলের সাথে আমার বিয়ে দেয়। এই বিয়েতে একদম আমার মত ছিল না, কারণ যেদিন রাহুল আমাকে দেখতে আসে সেদিন রাহুলকে দেখে আমার একদম পছন্দ হয়নি। রাহুলকে অপছন্দ হওয়ার মূল কারণ ছিল তার বয়সটা ছিল অনেক বেশি, অর্থাৎ আমার বয়স তখন 18 বছর আর তার বয়স ছিল মিনিমাম 35 বছর। তাছাড়া আমি তাকে দেখার পর আরেকটা বিষয় লক্ষ্য করলাম, একেই তো তার বয়স বেশি, আবার তাকে দেখতেও কেমন যেন আনরোম্যান্টিক। যেদিন সে আমাকে দেখতে আসে তার গায়ে ছিল সাদা শার্ট এবং পরনে ছিল কালো কুচকুচে ঢিলে ঢালা টেলাজে বানানো প্যান্ট। তার চোখের দিকে আমি একটিবারও তাকিয়েছিলাম। তারপর আমার চোখটা নিচে নামাতেই তার শরীরের একটি জায়গায় আমার চোখের নজরটা আটকে যায়। আমি দেখতে পেলাম তার ঢিলে ঢালা প্যান্টের পকেটের ভেতরের পাশে তরকারি রান্না করা মূলার মতো কি যেন একটা পড়ে আছে। ওটা দেখার পর প্রথমে আমি মনে করেছিলাম হয়তোবা সে বাড়ির বাজার করার সময় একটা মূলা পকেটে ঢুকিয়ে রেখেছিল, বের করে বাড়িতে রেখে আসতে তার খেয়াল ছিল না। কিন্তু কিছুক্ষণ পরে আমি লক্ষ্য করলাম সে এক পলকে আমার দিকে তাকিয়ে আছে এবং মাঝে মধ্যে তার পকেটের ভিতরে কাঠবিড়ালের মতো কি যেন নড়াচড়া করছে। তখন আমি বুঝতে পারলাম হয়তোবা অনেকেই শখ করে এসব বিড়াল পোষে, রাহুলও হয়তোবা তার পোষা বিড়ালটিকে পকেটে করে আমাদের বাড়িতে নিয়ে এসেছে। বন্ধুরা, আমি কি তোমাদেরকে আমার কথাগুলো ক্লিয়ার বোঝাতে পারছি? অবশ্যই যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, রাহুল এবং তার বাবা মা আমাকে দেখে যাওয়ার পরে আমি আমার মাকে সরাসরি বললাম, ওই ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। বন্ধুরা, তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি, আমার মায়ের সাথে আমার মোটামুটি একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল। তাকে আমি আমার জীবনের সব কথা শেয়ার করতাম একদম ফ্রিভাবে। এবার মা আমাকে জিজ্ঞেস করল, তুই কেন রাহুলকে বিয়ে করবি না? আমি মাকে তখন বললাম, রাহুলের অনেক বয়স, তার সাথে কোনোভাবেই আমার ম্যাচিংও হয় না। মা আমার উপরে অনেকটাই রেগে গেল। তারপর সে আমাকে বলল, প্রতিষ্ঠিত ছেলেদের বয়সটা একটু বেশি হয়ে থাকে। তারপর আমি মাকে বললাম, শুধু তাই নয়, আমি আরেকটা জিনিস দেখে অনেকটাই ভয় পেয়েছি। মা তখন আমাকে জিজ্ঞেস করল, কি এমন দেখে তুই ভয় পেয়েছিস? আমি তখন একদম ক্লিয়ারভাবে মাকে বললাম, রাহুলের পকেটের ভেতরে থাকা ওই কাঠবিড়ালিটার ওইভাবে নড়াচড়া দেখে আমি অনেকটাই ভয় পেয়েছি। মা তখন একটা হাসি দিয়ে বলল, আরে আমার বোকা মেয়ে, তুমি যখন বিয়ের পর রাহুলের বাড়িতে যাবে তখন ওই প্রাণীটিকে তোমার 2-1 দিন পোষ মানাতে সময় লাগবে। তারপর থেকে দেখবা সেটাকে আদর যত্ন না করতে করতে তুমি একদম ভালো থাকতেই পারছো না। মায়ের এমন সাহস দেওয়া কথা শুনে আমার অনেকটাই ভালো লাগতেছিল, কিন্তু তারপরেও রাহুলের বয়সের কথা মনে পড়লে একদমই আমার মনটাকে কোনোভাবেই বুঝ দিতে পারছিলাম না। বিশেষ করে তার পকেটের ভেতরে লুকিয়ে রাখা কাঠবিড়ালিটার আকস্মিক নড়াচড়া দেখে মনের ভেতরে অনেকটাই ভয় পেয়েছিলাম। অবশেষে সেই ভয়ই সত্যি হয়ে দাঁড়ালো। মায়ের অনুরোধ রাখতে রাহুলকে বিয়ে করে ফেললাম। বিয়ের পরের দিন থেকেই শুরু হলো আমার জীবনের সবচেয়ে জরাজীর্ণ কঠিন সময়। বিয়ের দিন রাতে রাহুলের বাড়িতে লোকজনের সমাগম ছিল একদম ভরপুর, যার কারণে সেই রাতে রাহুল আমার সাথে ফ্রিভাবে একটা কথা পর্যন্ত বলার সুযোগ পায়নি। তারপর পরের দিন সব আত্মীয় স্বজনরা বাড়ি থেকে চলে গেল। রাতের বেলা রাহুল বিছানায় শুতে আসলো। রাহুলের রুমের ভিতরে ঢুকে দরজা আটকানোর শব্দ শুনে আমি বিছানা থেকে উঠে বসলাম। তারপর রাহুল খাটের ওপর আমার পাশে এসে বসল। এবার সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার রূপা, তুমি এভাবে মুখটা গমড়া করে বসে আছো কেন? আমাকে কি তোমার পছন্দ হয়নি? রাহুলের কথা শুনে সরাসরি বলতে পারলাম না যে সত্যিই তাকে আমার বিন্দু পরিমাণও পছন্দ হয়নি। আমি তখন রাহুলের কোনো কথার উত্তর দিলাম না। এবার সে আমার কোনো কথার উত্তর না পেয়ে বিছানা থেকে উঠে তার পরনের প্যান্ট চেঞ্জ করে লুঙ্গি পরল। তারপর আবার খাটের উপরে সে সেই জায়গাতে বসে পড়ল। আমাকে বলল, রূপা তুমি শুয়ে পড়ো। আমি ওর কোনো কথাই কান করলাম না। এভাবে সে 2-3 বার আমাকে বিছানাতে শোয়ার জন্য বলল। তারপর আমি একপাশে কাত হয়ে শুয়ে পড়লাম। এবার সে আমাকে বলল, রূপা তুমি একটু আমার দিকে ঘুরে শও। আমি মেজাজটা খিটমিটিয়ে সোজা হয়ে তার দিকে মুখ করে শুয়ে পড়লাম। এবার আমার স্বামী রাহুল আস্তে করে আমার ডান হাতটা ধরল। রাহুল আমার হাত ধরাতে আমি কেমন যেন একটু ভয় পেলাম। তারপর সে আমাকে বলল, রূপা হয়তোবা তুমি আমাকে দেখে মন থেকে পছন্দ করনি,
কিন্তু এখন তোমার হাতে আমি যে জিনিসটা ধরিয়ে দিব, এইটা হাতে নেওয়ার পরে আমার দীর্ঘ বিশ্বাস তোমার মানসিকতা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। রাহুলের এতগুলো কথার একটি কথারও আমি কোনো উত্তর করলাম না। বন্ধুরা, রাহুলের রুমে আসা প্রায় 1 ঘন্টা সময় হয়ে গেল। এই 1টা ঘন্টার ভিতরে আমি তার সাথে একটি কথাও বলিনি। আমার এই আচরণে রাহুল মনের ভিতরে আস্তে আস্তে রাগের জন্ম নিচ্ছিল, আমি বুঝতে পারছিলাম। তারপরও সে নিজেকে ম্যানেজ করে তার সেই পোষা অবলা প্রাণীটি আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, আমার খুবই যত্নে রাখা এই বেড়ালটির দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। এবার আমি বেড়ালটি আমার হাতে নিতেই সেই অবলা প্রাণীটির গাটা কেমন যেন ফুলিয়ে ফেলল। আমি তো প্রাণীটির এমন অবস্থা দেখে অনেকটাই ভয় পেয়ে গেলাম, কারণ আমি এর আগে কখনো কোনোদিন এসব ধরনের অবলা প্রাণী নিজের হাতে 1 সেকেন্ডের জন্য ছুঁয়ে দেখিনি। আমি যে এতটা ভয় পেয়েছি সেটা রাহুলকে বুঝতে দিলাম না। তারপর রাহুল আমাকে বলল, দায়িত্ব যখন তোমার হাতে দিয়েছি, তাহলে এটাকে কিভাবে পোষ মানিয়ে কোন জায়গাতে কেমন করে রাখবে সেটা একান্তই তোমার ব্যাপার। আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখব এটা ঠিকমতো যত্নাদি করতে পারো কিনা। এত সময় ধরে রাহুল আমাকে তার এই পোষা প্রাণীটিকে নিয়ে অনেক কথাই বলছিল। এবার আমি তাকে কিছু বলার জন্য মুখ খুললাম। তারপর আমি রাহুলকে বললাম, আপনার এই বেড়ালটাকে আমি কোনোভাবেই নিজের মতো করে পোষ মানিয়ে রাখতে পারবো না। এবার রাহুল আমাকে বলল, ওহো, আমি বুঝতে পেরেছি, তুমি এটাকে দেখে অনেক ভয় পাচ্ছ। আরে পাগলি মেয়ে, এত ভয় পাবার কিছু নাই তো। আমি তো তোমাকে জোর করে কোনো কিছু বলছি না, আমি শুধু বলছি তোমার নিজের মতো করে এটাকে পোষ মানিয়ে নাও। হয়তোবা 1টা সপ্তাহ তোমার এটাকে সামলে নিতে সময় লাগবে, তারপর থেকে দেখবে সবকিছু কত সুন্দর ইজি হয়ে গেছে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই রাহুলের কাঠবিড়ালটাকে চিনতে পেরেছ। তারপর আমি রাহুলের কোনো কথা শুনলাম না, 2 হাত দিয়ে সেটাকে সরিয়ে দিলাম। এবার আমি রাহুলের মুখের দিকে তাকিয়ে দেখি সে আমার উপর অনেকটাই অভিমান করে বসে আছে। হয়তোবা ভাবছে কিছু সময় গেলে আমি নিজের থেকেই তার সেই পোষা কাঠবিড়ালিটাকে চেয়ে আমার কাছে নিব। কিন্তু বন্ধুরা, তোমরাই বলো, যে প্রাণীকে দেখে মানুষ ভয় পায় সেই প্রাণীটাকে কি কেউ কখনো নিজের কাছে রাখতে পারে? আমার বেলায়ও ঠিক তাই হয়েছিল। বেশ কিছুদিন আমি চেষ্টা করার পরেও রাহুলের বেড়ালটাকে আদর সোহাগ দিয়ে নিজের মতো করে রাখতে পারছিলাম না। রাহুল বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে লাগলো, শুধু আমার মনের ভয়টাকে দূর করার জন্য। বন্ধুরা, সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়ালো এইটা, রাহুলের বেড়ালটা যখন তার কাছে থাকে তখন কত শান্তশিষ্ট চুপচাপ ঘুমিয়ে থাকে, কিন্তু যখন সেটাকে আমার কাছাকাছি রাহুল নিয়ে আসে, এমনকি আমি একটু হাত দিয়ে তার গায়ে টাচ করি, ঠিক তখনই বেড়ালটি রাগে তার সম্পূর্ণ শরীর ফুলিয়ে আমার দিকে মাথা তুলে তাকিয়ে লাফালাফি করতে থাকে। এমন কর্মকাণ্ড দেখলে কেই বা না ভয় পাবে বলো? তারপর আমি ফোন করে আমার মাকে সব বিস্তারিত জানালাম। আমার মা তখন আমাকে বলল, একটু ধৈর্য ধরে আর কিছুদিন চেষ্টা করো, তাই দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। এমনকি তোমার স্বামীর বেড়ালটাও সঠিক মতো তোমার কথা শুনছে। মায়ের কথা শুনে আমি তাকে বললাম, আমার পক্ষে আর একদমই সম্ভব না মা। মা তখন আমাকে বলল, দেখো রূপা, তোমার বাবার সাথে আমার যখন বিয়ে হয় তখন আমি তোমার থেকেও অনেক ছোট ছিলাম। তুমি সামান্য একটা কাঠবিড়ালিকে পোষ মানাতে পারছো না, অথচ ওর চেয়ে অনেক স্বাস্থ্যবান প্রাণীকেও পোষ মানিয়েছি। এমনকি তোমার ছোট কাকার একটা হুলো বেয়াল ছিল, সেটাকেও আমি খুব যত্ন সহকারে পোষ মানিয়েছিলাম। বন্ধুরা, আমার আর বুঝতে বাকি রইল না, নিশ্চয়ই তোমরাও বুঝতে পেরেছ। এবার আমি মাকে বললাম, এক একজনের ধারণ ক্ষমতা এক এক রকম। এমনও মানুষ আছে 2 মনের বোঝা মাথায় নিয়ে অনায়াসে হেঁটে চলেছে, আবার এমনও মানুষ দেখা যায় 20 কেজি ওজনের বোঝা মাথায় নিয়ে 10 পাও হাঁটতে পারে না। অতএব কারো সাথে কারো তুলনা করে লাভ নেই। এবার আমার মা আমার কথা শুনে বেশ রাগান্বিত কণ্ঠে বলল, ঠিক আছে, তুমি জামাইকে সাথে নিয়ে আমাদের বাড়িতে এসো, তারপর দেখছি কি করা যায়। তারপর আমার মাকে বললাম, আমি আর তোমার স্বামীকে সাথে নিয়ে আমাদের বাড়িতে যেতে চাচ্ছি না, কারণ আমি ভাবছি ওকে ডিভোর্স দিয়েই আমি এ বাড়ি থেকে চলে যাব। আমার কথা শুনে আমার মা আরও রেগে গেল। তারপর সে আমাকে বলল, আমার থেকে বেশি বুঝতে যাসনে, আমি তোকে বলছি জামাইকে সাথে নিয়ে আমাদের বাড়িতে চলে আয়, বাকিটা আমি দেখছি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি আমার স্বামী রাহুলকে নিয়ে মায়ের বাড়িতে চলে গেলাম। তারপর সেখানে গিয়ে রাহুল আমার সাথে ভালো করে কথা বলল না। বিষয়টা আমার মা বুঝতে পেরে রাহুলকে সাথে নিয়ে পুকুর পাড়ে সিঁড়ির ওপর গিয়ে বসলো। এই বিষয়টা আমার কাছে তেমন একটা ভালো লাগলো না, কারণ আমার মায়ের সম্পর্কে তো আমি ভালো করেই জানি। এবার আমিও চুপি চুপি তাদের পেছনে মোটা একটা আম গাছের আড়ালে গিয়ে দাঁড়ালাম। এবার আমার মা রাহুলকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা রাহুল, আমি তোমাকে এখন যা জিজ্ঞেস করব একদম মন থেকে সত্যি কথাগুলো বলবে, তাহলে আমি সহজেই সমাধান খুঁজে বের করতে পারবো। এবার রাহুল একটা মুচকি হাসি দিয়ে বলল, মা, এটা আমার আর আপনার মেয়ের একদমই পার্সোনাল বিষয়, এই পার্সোনাল কথাগুলো আমি আপনার সামনে উপস্থাপন করব কিভাবে? আমার মা তখন বলল, এই মুহূর্তে তুমি আমাকে নিজের বন্ধু বা বান্ধবী ভাবতে পারো। তুমি যদি সমস্যার কথাগুলো মনের মধ্যে চাপা রেখে দাও তাহলে তো আমি সমাধান দিতে পারবো না। এবার রাহুল আমার মাকে বলল, আপনার মেয়ে সম্পর্কে আমি বেশি কথা বলবো না, শুধু 2টা কথাই বলবো। আমার মা তখন বলল, ঠিক আছে, তাহলে তুমি সেই 2টা কথাই বলো।
তারপর রাহুল আমার মায়ের সাথে আমার বিষয় নিয়ে যেসব আলোচনা করলো সেসব কথা একটা ছেলে মানুষ হয়ে শুধু তার ঘরের স্ত্রী এবং ভাবির কাছেই বলতে পারে। বিশেষ করে রাহুল যখন আমার মাকে বলল, আপনার মেয়ের খাওয়া দাওয়ার রুচিটা এতই কম যে আমি ওকে বিয়ের পর থেকে সামান্য একটা কলা সম্পূর্ণটুকু খাওয়াতে পারিনি। আমি রূপাকে কত রিকোয়েস্ট করে বলেছি, তুমি আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করো, একসময় দেখবে সম্পূর্ণটুকুই তুমি খেয়ে ফেলেছো, কিন্তু কোনোভাবেই তাকে আমি সবটুকু খাওয়াতে পারিনি। তার একটাই ভয়, অ্যাসিডিটি হতে পারে। অর্ধেক খেয়েই নাকি তার পেটের ভেতরের ওই জায়গাতে অনেক জ্বালাপোড়া করে। বন্ধুরা, তোমাদের কার কার কলা খাওয়ার প্রতি অরুচি আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমার স্বামী রাহুল হয়তো জানে না যে আমার মা একজন কলা খাদক মহিলা, তার খাওয়ার প্রতি প্রচণ্ড রুচি। এর পূর্বে সে নিজেই কথাটা বলে গেছে। আমার বাবার কোনো একসময় কলা নিয়ে আসতে খেয়াল না থাকলে সে আমার ছোট কাকার থেকে চেয়ে নিয়ে খেত। এবার আমার মা রাহুলকে বলল, জানো বাবা রাহুল, আমার আবার কলা খাওয়ার প্রতি কখনো অভক্তি আসে না, আমি বড় গাছের একটু শক্ত কলা খেতে খুবই পছন্দ করি। এবার রাহুল বলল, তাই নাকি মা? আমার মা তখন বললাম, হ্যাঁ বাবা, বিশ্বাস না হয় তুমি আমাকে একটা অনেক বড় দেখে আধা পাকা শক্ত কলা এনে দিয়েই দেখো, এমনভাবে সেটাকে আমার মুখের মধ্যে নিয়ে খাওয়া শুরু করব, তুমি দেখলে মনে করবে আমার শাশুড়ি একদম পাকা মজা কলা খাচ্ছে। এবার রাহুল আমার মাকে বলল, মা আপনি কি এটা এখানেই খাবেন? মা তখন বলল, না বাবা, এখানে কি বসে এই অবস্থায় খাওয়া দাওয়া করা যায়? কেউ দেখলে হয়তো ভাববে জামাই তার শাশুড়িকে পুকুর পাড়ে একা একা কি খাওয়াচ্ছে। তাছাড়া বাড়িতে মন খারাপ করে আমার মেয়েটা বসে আছে, যে কোনো সময় সেও পুকুর পাড়ে চলে আসতে পারে, হয়তোবা সে দেখলে ভাবতে পারে আমার মা কেমন মানুষ, জামাইয়ের দেওয়া জিনিস সে পুকুর পাড়ে বসে একা একা খাচ্ছে। এবার রাহুল মায়ের মুখে আমার কথা শুনে অনেকটাই রেগে গেল। তারপর সে মাকে বলল, আমার আর আপনার প্রসঙ্গের ভিতরে ভুল করেও আপনার মেয়ের উপর কোনো কথা তুলবেন না। যেসব মেয়েদের মুখের রুচি নাই আমি তাদেরকে একদম পছন্দ করি না। আমার মা তখন বলল, রূপাকে নিয়ে তুমি কোনো টেনশন করো না রাহুল, আমি তো আছি। মেয়ে খেতে না পারলেও মেয়ের মা খেয়ে পুষিয়ে নেবে। এবার জামাই আর শাশুড়ি একসাথে হো হো করে হেসে উঠল। তাদের খুশি দেখে আমার প্রচণ্ড লেভেলের রাগ উঠে গেল। আমার সারা শরীর রাগে জ্বালাপোড়া করছিল, কিন্তু ওই মুহূর্তে আমি তাদের দুজনকে কিছুই বলতে পারছিলাম না। শুধু মনে মনে একটা কথাই ভাবছিলাম, একটা মানুষ তার স্বামী অথবা দেবরের থেকে যে কোনো জিনিস চেয়ে খেতে পারে, কিন্তু তারা আপন জামাইয়ের কাছ থেকে শাশুড়ি কিভাবে চেয়ে খেতে পারে? বাকি অংশটুকু আমি দেখার জন্য সেই মুহূর্তে কোনো কথা না বলে চুপি চুপি বিড়ালের মতো পা ফেলে বাড়ির মধ্যে ঢুকে পড়লাম। এত সময় ধরে যে আমি তাদের সব দৃশ্যগুলো দেখে ফেলেছি, এমনকি তাদের সব পরামর্শের কথা শুনে ফেলেছি, এসবের কোনো কিছুই তাদেরকে বুঝতে দিলাম না। ঠিক মাগরিবের আজানের একটু আগ দিয়ে এক এক করে দুজন বাড়ির মধ্যে ঢুকে পড়ল। এমনভাবে তারা আগে পিছে করে বাড়ির মধ্যে ঢুকলো যেন বিষয়টা আমি কোনো কিছুই বুঝতে না পারি। এবার তাদের দুজনের মধ্যে কেমন যেন হালকা একটু আতঙ্ক দেখতে পেলাম, কারণ রাহুল যখন আমার সামনে এসে দাঁড়াচ্ছে তখন সে আমাকে অন্যরকমভাবে একটু বেশি কেয়ারফুল কথাবার্তা বলছে। আবার এদিকে আমার মা পুকুর পাড় থেকে আসার পরে সে এতটাই আমাকে আদর আপ্যায়ন দেখাচ্ছে যে এর পূর্বে এতটা সহানুভূতিমূলক আচরণ আমি কখনোই দেখিনি। তারপর আমি বুঝতে পারলাম হয়তোবা কিছু সময় পর কিছু একটা ঘটতে চলেছে। আমিও সেই দৃশ্য দেখার আশায় চুপচাপ অসহায়ভাবে তাদের কথা বা চলাফেরার সাথে তাল মিলিয়ে সময়টুকু পার করতে থাকলাম। তারপর রাতের খাওয়া দাওয়া সেরে আমি আর রাহুল মায়ের রুমের পাশের রুমে শুয়ে পড়লাম। প্রায় 1 ঘন্টা পর রাহুল আমাকে বলল, রূপা, আমার পেটের মধ্যে কেমন যেন লাগছে, সম্ভবত গ্যাস বেড়েছে, হালকা মৃদু ব্যথা করছে। তোমাদের গ্রামের লতিফ ডাক্তারের কাছ থেকে কয়টা ওষুধ নিয়ে এসে খেলে হয়তো শরীরের মধ্যে একটু ভালো লাগতো। আমি তখন রাহুলকে বললাম, ঠিক আছে, তুমি তাহলে এক্ষুনি দেরি না করে মেডিসিন নিয়ে এসো, প্রয়োজন হলে আমি তোমার সাথে যাই। রাহুল তখন বলল, না না, এখন রাত প্রায় 10টা বেজে গেছে, তোমাকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো, কোনো সমস্যা হবে না। তুমি রুমের দরজা ভেতর থেকে ছিটকানি লাগিয়ে দাও, ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসে আমি তোমাকে ডাক দেব। আমি আর রাহুলের সাথে দ্বিতীয় কোনো কথা বললাম না। তার চোখে মুখের এক্সপ্রেশনে আমি অন্য কিছু বুঝতে পারলাম। এবার রাহুল রুম থেকে বের হওয়ার সাথে সাথে আমি দরজাটা ছিটকানিটা একটু শব্দ করে লাগিয়ে দিলাম। দরজার ছিটকানি একটু শব্দ করে লাগানোর কারণ হলো যাতে রাহুল এবং আমার মা পাশের রুম থেকে শুনতে পায় আমি ছিটকানি লাগিয়ে শুয়ে পড়েছি। রাহুলও চালাক কম নয়, সে আমার রুম থেকে বের হয়ে বাড়ির গেটও শব্দ করে খুলে বেরিয়ে গেল, যেন আমি বুঝতে পারি সে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তারপর প্রায় 1 ঘন্টা হয়ে গেল, রাহুল রুমে আসলো না। আমি আস্তে করে দরজাটা খুলে মায়ের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম, কিন্তু মায়ের রুম থেকে কোনো সাড়া শব্দ পেলাম না। তারপর ছোট করে দরজাটা একটু ধাক্কা দিলাম, দেখলাম মায়ের দরজাটা ভেতর থেকে আটকানো রয়েছে। এবার মনটা খারাপ করে ঘরে ফিরে আসলাম। ভাবছিলাম এত রাত্রে রাহুল গেল কোথায়। অনেক চিন্তাভাবনা করে এই মুহূর্তে কি করা দরকার বুঝে উঠতে পারছিলাম না। তখন রাত প্রায় 12টার কাছাকাছি। একটু টেনশনও হচ্ছিল, হয়তোবা বেচারার রাস্তাঘাটে কোনো প্রবলেম হলো কিনা। আবার ভাবছি তার তো কোনো অসুস্থ নয়, হয়তোবা আমার চোখ ফাঁকি দিয়ে কোনো কৌশল অবলম্বন করার চেষ্টা করেছে। এবার কিছুক্ষণ পর আমার মনের মধ্যে কেমন যেন উথাল পাথাল করছিল। মনে হচ্ছে রাহুল আমার মায়ের রুমেই আছে,
তারপর আমি আবার আমার রুম থেকে বের হয়ে মায়ের রুমের জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। কোনো কিছুই কানে আসছিল না। হঠাৎ করে বাচ্চাদের মুখে ফিডার খাওয়ার মতো কেমন যেন একটা চপ চপ শব্দ শুনতে পেলাম। তারপর ভাবলাম হয়তোবা আমার মা আমের আচার বা টক জাতীয় কোনো কিছু খাচ্ছে, যার কারণে তার জিহ্বার হয়তো এমন শব্দ আসছে। তারপর আমার মাথায় অন্যরকম একটা কথা মনে পড়ল। আমি খেয়াল করে দেখলাম মায়ের রুমে কোনো আলো নেই। তাহলে সে কিভাবে অন্ধকারে বসে খাওয়া দাওয়া করছে? তারপর আমার মনের ভেতর কেমন যেন সন্দেহের বাসা বাঁধল। আমি আরও কিছু সময় সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। তারপর জানালার একটু ফুটোর সাথে কান লাগিয়ে আর পেতে থাকলাম ওই শব্দটা ছাড়া অন্য কোনো আওয়াজ অনুভব করা যায় কিনা। যেমন চিন্তা তেমন কাজ। হঠাৎ করে আমার কানে আরেক রকমের শব্দ আসলো। ঠিক একটা মানুষ যেভাবে হোঁচট খেয়ে পড়ে গেলে অথবা শক্ত কোনো কিছুর সাথে গুতা লেগে আঘাত পেলে মুখ দিয়ে যে শব্দটা বের করে, আমি ঠিক সেই শব্দটাই মায়ের রুম থেকে শুনতে পেলাম। আর সেই শব্দটার গলার আওয়াজ ছিল আমার মায়ের। প্রথমে আমি মনে করেছিলাম অন্ধকারে বিছানা থেকে উঠতে গিয়ে হয়তোবা খাটের কোনো কিছুর সাথে গুতা লেখে সে আঘাত পেয়েছে। কিন্তু বড় আশ্চর্য হয়ে গেলাম রুমের ভেতর থেকে পুরুষ মানুষের গলার আওয়াজ শুনে। এবার আমি সেখানে আরও শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলাম। তারপর একটা পুরুষ মানুষের কণ্ঠে কথা বলার আওয়াজ আমার কানে ভেসে আসলো। আমার মাকে সে বলছে, আম্মা, এই খাবারগুলো যদি একটু দেখে দেখে খেতে পারতাম তাহলে খাবারের স্বাদটা আরও ভালোভাবে নিতে পারতাম। এবার আমার মা রাহুলকে বলল, এখন আর দেখে দেখে খেতে হবে না, অনেক সময় হলো তুমি এসেছো। আমার মেয়ে রূপা যদি বুঝতে পারে তুমি আমার রুমে এসেছো, এমনকি এত সময় ধরে তুমি আমার রুমে ছিলে, তাহলে সে অনেক কিছু মনে করবে। এবার রাহুল আমার মায়ের কথা শুনে তার উপরে রেগে গিয়ে বলল, আপনি একদম ওর কথা বলবেন না মা, যার দ্বারা আমার কোনো উপকার হয় না। এমনকি আমি একটি ঘন্টার জন্যেও তার কাছ থেকে কোনো সুখ শান্তি পাই না। এমন মানুষের কথা আপনি মুখে আনবেন না। আমার তো এখন এই মুহূর্তে এখান থেকে যেতে ইচ্ছে করছে না মা। তারপর আমার মা রাহুলকে বলল, যেতে ইচ্ছে না করলেও এখন তোমাকে এখান থেকে চলে যেতে হবে। রাহুল বলল, আর 2-1 মিনিট অন্যভাবে একটু খাওয়া দাওয়া করি। মা তখন বলল, না বাবা রাহুল, এটা কোনোভাবে সম্ভব না। আজকে যেটুকু তোমাকে মুখে তুলে খাওয়ানো হয়েছে এতটুকু খেয়েই তুমি সন্তুষ্ট থাকো। আমার মেয়েটা ঠিকমতো তোমার কেয়ার করতে পারে না, এমনকি তোমার পেটের ক্ষুধা অনুযায়ী মুখের সামনে খাবার ধরতে পারে না, বিধায় আমি তোমার এত যত্নাদি করছি। তবে তোমাকে একটা কথা বলে রাখি রাহুল, আমার মেয়ে রূপা যতটুকু কাজকর্ম করতে পারে ততটুকুতেই তুমি সন্তুষ্ট থেকো, বাকিটুকু তো আমি তোমাকে দেখছি, তাই না? এবার রাহুল মাকে বলল, তাহলে কি আমি আজকে চলে যাব আম্মা? আমার মা তখন বলল, হ্যাঁ বাবা, আবার কালকে ঠিক এই সময় তুমি চলে এসো। যে কয়দিন আমাদের বাড়িতে আছো সেই কয়টা দিন তুমি এই খাবারটা নিয়ে অন্তত টেনশন করো না। বন্ধুরা, আমি এবার বুঝতে পারলাম রাহুল রুম থেকে বের হয়ে এখন আবার রুমে যাবে। ঠিক তার আগ মুহূর্তে আমি সেখান থেকে সরে পড়লাম। তারপর চুপি চুপি এসে রুমের দরজা খুলে আমি বিছানায় শুয়ে পড়লাম। এবার প্রায় 2-3 মিনিট পরে রাহুল আমার রুমে আসলো। আমি রাহুলকে জিজ্ঞেস করলাম, এত সময় ধরে তুমি কোথায় ছিলে? মেডিসিন আনতে কি আর এত সময় লাগে? রাহুল তখন আমার সাথে মিথ্যা কথার আশ্রয় নিল। আমার কথার উত্তরে সে বলল, বাজারের ওপর ওষুধ আনতে গিয়ে দেখি ক্যারাম বোর্ডের দোকানে তোমার চাচাতো ভাইয়েরা আড্ডা দিচ্ছে। ওদের সাথে ক্যারাম বোর্ড খেলাতে খেলাতে অনেক লেট হয়ে গেল। বন্ধুরা, রাহুল আমার কাছে মিথ্যা কথা বলছে, কিন্তু আমি কোনো আওয়াজ করতে পারছিলাম না, কারণ সে এত সময় ধরে যেখানে ছিল এই কথাটা আমি যদি কারো কাছে প্রকাশ করি তাহলে হয়তো অনেকেই আমার কথা বিশ্বাস করবে না। তাছাড়া আমি কাজকর্মে সবকিছুতেই অনেক দুর্বল, সে কথা চিন্তা করেও রাহুলকে ছাড় দিয়ে গেলাম। তবে আমিও আজকে রাহুলের সাথে একটু চালাকি খাটালাম। স্বামী স্ত্রীর একটা সম্পর্ক স্থাপন করার জন্য আমি তাকে কিছু একটা বললাম। আমার কথা শুনে রাহুল আশ্চর্য হয়ে গেল, কারণ যে কথাটা আমি তাকে বলছি এই কথাটাই বিগত দিন থেকে সে আমাকে অনেকবার বলেছে, কিন্তু আমি তার সেই কাজগুলো ঠিকমতো করতে পারিনি। সে আমার এমন কথা শুনে অপলক দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। তাকিয়ে থাকা ছাড়া তো এই মুহূর্তে তার আর কিছু করার ছিল না, কারণ একটা মানুষ যত শক্তিশালী হোক, কঠোর পরিশ্রম করার পরে তাকে যদি আবার রেস্ট না দিয়ে সেই কাজে পাঠানো হয় বা তার ঘাড়ের ওপর চাপিয়ে দেয়া হয়, তাহলে কখনো সে কাজটা ঠিকমতো করতে পারবে না। রাহুলের বেলায়ও ঠিক তাই হয়েছে, কিন্তু রাহুল আমার কথা আর রাখতে পারল না। অবশেষে আমার কথা রাখতে গিয়ে রাহুল যে দুর্দশায় পড়ল সেই গল্পটা আমি তোমাদেরকে পরের পর্বে বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের দিকে খেয়াল রাখবে।